নমস্কার দর্শক বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আজকে আমার ভিডিওর যে বিষয়বস্তু তা হলো বক্রী বৃহস্পতি এবং তার প্রভাব মিথুন লগ্নের মানুষদের ওপর কিভাবে পড়তে চলেছে তাই নিয়ে। বৃহস্পতি বক্রী অবস্থায় গেছেন 9ই অক্টোবর 2024 এবং আগামী 4 ফেব্রুয়ারি পর্যন্ত তিনি এই অবস্থাতেই থাকবেন। তারপর ধীরে ধীরে তিনি মার্গী হবেন। এই মুহূর্তে তিনি অবস্থান করছেন বৃষ রাশিতে, বৃষ রাশির ঘরে, এবং 28শে নভেম্বর তার প্রবেশ ঘটেছে রোহিণী নক্ষত্রে, যেটি কিনা চন্দ্রের নক্ষত্র। এবার বৃহস্পতি হচ্ছে আমাদের দেবগুরু। হিন্দু পুরাণ মতে আমরা যদি দেখি তাহলে বৃহস্পতিকে গুরুর সাথে তুলনা করা হয়েছে, অর্থাৎ তিনি হলেন দেবতাদের গুরু। তাই জ্যোতিষ শাস্ত্রেও এই গ্রহটিকে গুরুর স্থান দেওয়া হয়েছে। শুক্রও হচ্ছেন দৈত্যগুরু, এমনকি শনিও আমাদের নানান রকম শিক্ষা দেয়, কিন্তু বৃহস্পতির ওপর এই কি বলা যেতে পারে, মানে এই ছাপটা পড়ে গেছে যে তিনি হচ্ছেন একজন গুরু, যেহেতু পুরাণ মতেও তাকে দেবগুরু হিসেবে ধরা হয়। এবার গুরুরা একটুখানি কড়া মনোভাবাপন্ন হন, অর্থাৎ তার যারা শিষ্যত্ব লাভ করছে বা তার কাছে যারা শিক্ষা লাভের আশায় গেছে বা জ্ঞান লাভের আশায় গেছে, গুরু কিন্তু তাদেরকে প্রতিটা মুহূর্তে বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষার মাধ্যম দিয়ে নিয়ে যান এবং সঠিক শিক্ষাটা প্রদান করেন। এমনকি নানান রকম প্রতিকূল পরিস্থিতির মধ্যে তার শিষ্যকে ঠেলে দিয়ে তাদেরকে প্রকৃত শিক্ষা দেওয়াটাই কিন্তু একজন গুরুর কাজ। এখানেই হয়তো পিতা মাতা এবং গুরুর সাথে তফাৎ বা পার্থক্যটা লক্ষ্য করা যায়। পিতা মাতা কি করেন? পিতা মাতা সবসময় তার সন্তানদেরকে আগলে আগলে রাখেন। তারা সবসময় চান যে তার সন্তানরা যাতে কোনো রকম বিপদের সম্মুখীন না হন, কখনো কোনো রকম অসুবিধার মধ্যে না পড়েন, কখনো কোনো রকম কষ্ট ভোগ যাতে তাদেরকে না করতে হয়। এরকম টাইপের বিভিন্ন রকমের মানসিকতা মা বাবার ক্ষেত্রে বা পিতা মাতার ক্ষেত্রে হয়ে থাকে বা দেখা যায়। তারা প্রচণ্ড রকম স্নেহশীল হন, আদর যত্নে তার সন্তানকে মানুষ করবেন, এরকম একটা পরিকল্পনা তাদের মাথায় সবসময় থাকে, একটা মানসিকতা কাজ করে। কিন্তু গুরুরা তা নন। গুরুরা কিন্তু একটু কড়া মনোভাবের হন। গুরুরা সবসময় চান যে তার শিষ্যরা যাতে প্রকৃত শিক্ষাটা পায়, প্রকৃত জ্ঞান লাভ করে, নানান রকমের অভিজ্ঞতা যাতে তাদের হয়, সেই একটা মানসিকতা কিন্তু গুরুর থাকে। তাই জন্য তিনি কি করেন? তিনি সবসময় তার ছাত্রছাত্রীদেরকে বা তার শিষ্য শিষ্যাদেরকে একটা প্রতিকূল পরিস্থিতি বা একটা পরীক্ষার মধ্যে দিয়ে নিয়ে যান। এবার বৃহস্পতি যেহেতু বক্রী অবস্থায় গেছেন, তাই এমনকি এবং তিনি নিজেও একজন দেবগুরু, তো তাই জন্য তারও মনোভাব কিন্তু এরকমই হবে। এই প্ল্যানেটের মনোভাবটাও কিন্তু এরকম যে জাতক জাতিকাদের বিভিন্ন রকমের প্রতিকূল পরিস্থিতি বা পরীক্ষার মধ্যে দিয়ে নিয়ে যাওয়া। আমি আগেও বলেছি, আমি ইতিমধ্যেই একটি ভিডিও আপলোড করেছি যে বক্রী গ্রহ এবং পূর্বজন্মের সঙ্গে তার কানেকশনটা ঠিক কীরকম, কেন আমাদের জন্মছকে কোনো গ্রহ বক্রী অবস্থায় থাকে, সেই ব্যাপারটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি একটি ভিডিওতে। আপনারা যদি সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই সেটিকে দেখে নিন এবং আপনাদের মতামত জানান। আমি লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো এবার বৃহস্পতি বৃষ রাশির ঘরে বক্রী অবস্থায় আছেন। মিথুন লগ্নের জাতক জাতিকাদের লগ্ন সাপেক্ষে বৃষ রাশির ঘর হচ্ছে দ্বাদশ ভাব, অর্থাৎ 12th হাউস। সেই হাউসে বৃহস্পতি বক্রী অবস্থায় রয়েছেন। এই মুহূর্তে তিনি রোহিণী নক্ষত্রে আছেন এবং বৃহস্পতির দৃষ্টি রয়েছে চতুর্থ, ষষ্ঠ এবং অষ্টম ভাবের ওপর। এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতি হচ্ছেন সপ্তম এবং দশম ভাবের অধিপতি। তো এবার বৃহস্পতি যেহেতু দ্বাদশ ভাবে গিয়ে বক্রী অবস্থায় আছেন, তাহলে তার প্রভাব মিথুন লগ্নের মানুষদের ওপর কিভাবে পড়তে চলেছে তাই নিয়ে একটু বিস্তারিত আলোচনা আমি করব। প্রতিটা ক্ষেত্র ধরে ধরে আমি আপনাদেরকে বলবো। তবে এক্ষেত্রে আমি একটা কথা বলে রাখি এই প্রসঙ্গে, তা হলো আমার এই যে আলোচনা, এটা হচ্ছে কিন্তু লগ্ন ভিত্তিক আলোচনা, এটা কোনো রাশি ভিত্তিক আলোচনা নয়। আমি যে ভিডিওটা আজকে বানাচ্ছি বা এর আগেও যে সমস্ত
লগ্ন নিয়ে আমি করেছি, সেগুলো অলরেডি আমার মেষ লগ্ন এবং বৃষ লগ্ন হয়ে গেছে। তো এটা হচ্ছে লগ্ন ভিত্তিক আলোচনা। যাদের মিথুন রাশি তাদের ক্ষেত্রে এই ব্যাপারগুলো কিন্তু নাও মিলতে পারে। মিথুন লগ্নের জাতক জাতিকারা এই ব্যাপারগুলোকে আরো বেশি করে রিলেট করতে পারবেন আজকে আমি যা যা বলতে চলেছি। এবং তার থেকেও আরো বড় কথা হচ্ছে, যাদের জন্ম ছকে বৃহস্পতি বক্রী অবস্থায় ছিল তারাও এই ব্যাপারগুলোকে আরো বেশি করে রিলেট করতে পারবেন বা নিজেদের জীবনের সাথে মেলাতে পারবেন, যেহেতু বৃহস্পতি এই মুহূর্তে বক্রী অবস্থায় রয়েছে এবং আগামী 2 মাস তিনি এরকম ভাবেই থাকবেন। প্রথমে আমি আসি মিথুন লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্যের দিকটাতে। বৃহস্পতি দ্বাদশ ভাবে বক্রী অবস্থায় আছেন এবং তার দৃষ্টি রয়েছে ষষ্ঠ এবং অষ্টম ভাবের ওপর। এই যে কানেকশনটা 6, 8, 12, এই যে কানেকশনটা যেটা তৈরি হলো, এই কানেকশনটা কিন্তু শরীর স্বাস্থ্যের দিক থেকে বা রোগ ভোগের দিক থেকে খুব একটা প্রতিকূল কানেকশন কিন্তু নয়, খুব একটা অনুকূল কানেকশন নয় বা খুব একটা ফেভারেবল কানেকশন নয়। তার কারণ হচ্ছে 6 নির্দেশ করে আমাদের রোগকে, রোগের প্রধান ঘর, এবং অষ্টম ভাব নির্দেশ করে হচ্ছে রোগের বৃদ্ধি বা রোগ বেড়ে ওঠা বা রোগ বেড়ে যাওয়া বা বাড়াবাড়ি রকমের রোগ, এবং 12 নির্দেশ করে হচ্ছে হসপিটালাইজেশন। সুতরাং আপনাদেরকে মানে মিথুন লগ্নের মানুষদেরকে এই পুরো পিরিয়ডটা, এই যে 4 মাস তিনি বক্রী অবস্থায় রয়েছেন, 2 মাস ইতিমধ্যে অতিক্রান্ত হয়ে গেছে, আরো আগামী 2 মাস তিনি এই অবস্থাতেই থাকবেন। তো এই পুরো পিরিয়ডটাতে আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে যথেষ্ট সচেতন হওয়া কিন্তু উচিত। আপনারা নিয়মিত ডক্টরস চেকআপে থাকবেন। কোন কোন অর্গানগুলোতে আপনাদের সমস্যা আসতে পারে, মূলত প্রস্টেট গ্ল্যান্ড, আপার অ্যাবডোমেন, কিডনি, ইউটেরাস, এমনকি পায়ের পাতাতেও আপনাদের নানান রকমের সমস্যা কিন্তু দেখা দিতে পারে। যারা ইউরিক অ্যাসিডের সমস্যায় ভোগেন তাদের কিন্তু এই পিরিয়ডটাতে একটুখানি পা ফুলে ওঠা, পায়ের পাতায় একটুখানি ব্যথা হওয়া, এই ব্যাপারগুলো কিন্তু আপনারা অনুভব করতে পারবেন বা লক্ষ্য করতে পারবেন। সুতরাং শরীর স্বাস্থ্যের যত্ন নিন। এবং জুপিটার নিজে যেহেতু লিভার, অ্যাপেন্ডিক্স এই সমস্ত মেজর অর্গানগুলোকে ইন্ডিকেট করে, তাই লিভারেরও কিন্তু আপনারা যত্ন নেবেন। যারা একটুখানি ফ্যাটি লিভারের সমস্যায় ভোগেন বা একটুখানি চর্বি জমে যাওয়ার ধাত আছে বা একটু মোটা হয়ে যাওয়ার ধাত আছে, তারাও কিন্তু নিজেদের যত্ন এখন থেকে নিতে শুরু করুন। বাইরের খাওয়া দাওয়া বিশেষ একটা খাবেন না, একটুখানি পুষ্টিকর খাবার বাড়িতে রান্না করে খাওয়ার চেষ্টা করুন এবং একটু নিউট্রিশাস খাবার, বেশি তেল ঝাল মশলা বা একটুখানি রিচ রান্না বান্না, বাইরের রান্না, ফাস্ট ফুড, এই ব্যাপারগুলো থেকে আপনারা একটুখানি বিরত থাকুন। অর্থনৈতিক দিক থেকে যদি বলতে হয়, তাহলে মিথুন লগ্নের যে সময়টা এখন চলছে বৃহস্পতি বক্রী হবার ফলে, সেটা আমি বলবো না যে বিরাট একটা কিছু ফেভারেবল আবার বিরাট একটা কিছু আনফেভারেবল, তা নয়, একটু মাঝামাঝি ব্যাপার। আপনাদের যেটা হবে সেটা হচ্ছে নিজেদের নামে কোনো সম্পত্তি হতে পারে। এটা আমি কেন বললাম, কারণ জুপিটারে আপনাদের 4th হাউস বা চতুর্থ ভাবের ওপর একটা দৃষ্টি রয়েছে। চতুর্থ ভাব আমাদের সম্পত্তিকে নির্দেশ করে। এবার এখানে সম্পত্তি বলতে আমি কিন্তু নগদ টাকা বা লিকুইড মানিকে বোঝাচ্ছি না। লিকুইড মানি বা নগদ টাকা বা ক্যাশ যেটাকে আমরা বলি, এই ব্যাপারটা কিন্তু আমাদের ঠিক প্রপার্টির মধ্যে পড়ে না। এটা হচ্ছে প্রপার্টি অ্যাকোয়ার করার একটা মাধ্যম। অর্থাৎ এই লিকুইড মানি বলুন বা ক্যাশ বলুন, নগদ টাকা, এটা হচ্ছে প্রপার্টিকে অ্যাকোয়ার করার একটা মাধ্যম। এটা নিজে কিন্তু প্রপার্টি নয়, যদিও বা বিভিন্ন রকম ফিনান্সিয়াল টার্মে বা অ্যাকাউন্টিং টার্মসে আমরা টাকাটাকেও একটা সম্পত্তির মধ্যে ধরি, ঠিকই আইনিভাবেও সেটাকে ধরা হয়, ব্যাংকে জমানো টাকা। কিন্তু আমি এখানে মূলত বড় বড় যে স্থায়ী সম্পত্তিগুলোর কথা হয় আমি সেগুলোর কথা বলছি। অর্থাৎ জমি জমা, কোনো একটা বাড়ি, কোনো গাড়ি, 4 চাকার গাড়ি হতে পারে, এই সম্পত্তিগুলো মিথুন লগ্নের মানুষদের কিন্তু এখন হতে পারে। এবার এ প্রসঙ্গে আমি একটা কথা বলে রাখি, মিথুন লগ্নের মানুষেরা যদি এখন কোনো জমি কেনা বেচার কথা ভাবেন বা কোনো একটা পুরনো ফ্ল্যাট কিনছেন, সেকেন্ড হ্যান্ড কোনো ফ্ল্যাট, বা ধরুন একটা কোনো বাড়ি কিনছেন, তাহলে আইনি ব্যাপারগুলো একটু কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নিতে হবে। পেপারসগুলোকে একটুখানি ভালো করে চেক করে নিতে হবে, যাতে পরবর্তীকালে, যেহেতু বৃহস্পতি বক্রী অবস্থায় আছেন তাই এই কথাটা বলা, তো যাতে না পরবর্তীকালে গিয়ে আপনাদের কোনো রকম আইনি জটিলতার মধ্যে পড়ে যেতে হয়, সেই কারণেই এই সাবধান করে দেওয়া হলো।
এবার অর্থ রোজগারের ক্ষেত্রে আপনাদের পরিশ্রম করবার একটা মানসিকতা কিন্তু দেখা যাবে। কেন দেখা যাবে? কারণ জুপিটারের ষষ্ঠ ভাবে দৃষ্টি রয়েছে এবং দশম ভাবের অধিপতি হচ্ছেন তিনি। তাই মিথুন লগ্নের মানুষেরা এখন কিন্তু অর্থ রোজগার করবার জন্য বা অর্থ জমানোর জন্য যথেষ্ট ঘাম ঝরাবেন, যথেষ্ট পরিশ্রম করবেন। একটা ল্যাথার্জিটিক ভাব আপনাদের যে এতদিন ধরে ছিল, সেই ব্যাপারটা ধীরে ধীরে কিন্তু আপনাদের কাটতে শুরু করবে। আপনারা ধীরে ধীরে কিন্তু টাকা কড়ি রোজগারের ক্ষেত্রে অনেক বেশি সিরিয়াস হবেন, অনেক বেশি পরিশ্রমী হবেন, অনেক বেশি লেবার আপনারা দেবেন। তবে বৃহস্পতি যেহেতু দ্বাদশভাবে বক্রী অবস্থায় রয়েছেন, তাই একটা বড় সড়ো রকমের আপনাদের কিন্তু ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার এখানে ব্যয় বলতে আমি মূলত কোন কোন ব্যাপারটাকে বোঝাতে চাইছি? দেখুন, প্রয়োজনের জন্য বা প্রয়োজনের খাতিরে আমরা যে ব্যয়গুলো করি সেটা তো আমাদের দরকার, সেটা তো আমাদের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ। অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত ব্যয়, বাজারঘাটের খরচ, ইলেকট্রিক বিলের খরচ, টেলিফোনের খরচ বা বিভিন্ন আমাদের জীবনটাকে চালিয়ে নেওয়ার জন্য, নিয়ে যাওয়ার জন্য যে সমস্ত প্রয়োজনীয় ব্যয়গুলো করতে হয়, সেইগুলো তো আপনাদের থাকবেই। বা শরীর স্বাস্থ্যের দিকটা মেনটেন করতে গিয়ে তার জন্য কিছু ব্যয়, সেই ব্যয়গুলো তো আপনাদের থাকবেই। সেটা জুপিটার যেখানেই প্লেস থাকুক না কেন, সেটা আপনাদেরকে করতেই হবে। এখানে গ্রহদের সেই অর্থে কোনো ভূমিকা থাকে না। কিন্তু আমি যেই ব্যয়ের কথাটা বলছি সেটা হচ্ছে প্রয়োজনের অতিরিক্ত ব্যয়। অর্থাৎ যেই ব্যয়টা হবার কোনো দরকার ছিল না, তাও আপনারা পরিস্থিতির চাপে পড়ে, বা চাপে পড়ে বললে ভুল হবে, আপনারা নিজেদের আনন্দ বিনোদন বা তৃপ্তি বা সুখ ভোগ, এই ব্যাপারটাকে বেশি প্রাধান্য দিতে গিয়ে হয়তো কিছু ব্যয় করে ফেলতে পারেন, যেটার কিন্তু সত্যিই কোনো রকম প্রয়োজন নাও থাকতে পারে। তাই এরকম কিছু পরিস্থিতি আপনাদের জীবনে আসতে পারে, বিভিন্ন রকমের আনন্দ বিনোদনের হাতছানি আসতে পারে। সেইগুলো থেকে একটুখানি বিরত থাকতে হবে, তা না হলে অর্থ কিন্তু এই পিরিয়ডটার মধ্যে জমার সম্ভাবনা খুবই কম। আপনারা কিন্তু এই ব্যাপারটাতে একটুখানি সাবধান হবেন। এবার আপনাদের চাকরি বাকরির জায়গাটাতে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ষষ্ঠভাবে বৃহস্পতির একটা দৃষ্টি আছে, দশম ভাবের অধিপতি তিনি। অর্থাৎ আপনাদের এই টাইমে কিন্তু একটা চাকরির যোগাযোগ তৈরি হচ্ছে। আপনারা যারা কম্পিটিটিভ এক্সাম দিয়ে এতদিন ধরে ওয়েট করছিলেন ইন্টারভিউ কলের জন্য, তারা কিন্তু এবার ইন্টারভিউয়ের কল পাবেন, চাকরির একটা যোগাযোগ তৈরি হবে। এবং চাকরির কারণে আপনাদেরকে বিদেশে যেতে হতে পারে, বা বাইরে কোনো কাজের জন্য বাইরে কোনো একটা প্রজেক্ট ওয়ার্ক বা কোনো একটা অ্যাসাইনমেন্ট নিয়ে আপনাদেরকে যেতে হতে পারে। তার কারণ বৃহস্পতি কিন্তু দ্বাদশভাবে প্লেসড আছেন। যারা নতুন চাকরির জন্য অ্যাপ্লাই করছেন বা নতুন চাকরি যারা পাচ্ছেন, তাদের কর্মস্থল বাড়ি থেকে খুব একটা দূরে হবে না, বাড়ির কাছাকাছি হওয়ার সম্ভাবনা। এবং যারা এতদিন ধরে দূরে কাজ করছিলেন, তারাও কিন্তু বাড়িতে ফেরবার বা বাড়ি মানে নিজের হোম টাউনে ফেরার একটা সুযোগ কিন্তু এখন তৈরি হচ্ছে। যারা দরখাস্ত করেছিলেন, অ্যাপ্লাই করেছিলেন ট্রান্সফারের জন্য নিজের হোম টাউনে, তাদের সেই দরখাস্তও কিন্তু এখন মঞ্জুর হবে। কর্তৃপক্ষ সেই ব্যাপারগুলো নিয়ে যথেষ্ট ভাবনা চিন্তা করবেন এবং আপনাদের উদ্দেশ্য কিন্তু সফল হওয়ার মুখে চলে এসছে। এবার আমি আসি আপনাদের বৈবাহিক জীবনটাতে। দাম্পত্য কলহ এই টাইমটাতে একটুখানি বাড়তে পারে, তবে কোনো রকম অতিরিক্ত সিদ্ধান্ত নেওয়ার কথা ভাববেন না। এখন অতিরিক্ত সিদ্ধান্ত নিলে বা কোর্ট কাছারির মামলায় জড়িয়ে পড়লে আপনাদের কিন্তু হেরে যাওয়ার সম্ভাবনা বা বিরাট একটা অঙ্কের ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা, এই ব্যাপারগুলো কিন্তু তৈরি হচ্ছে। একটুখানি কম্প্রোমাইজ করে একটুখানি একে অপরের সাথে মানিয়ে নিয়ে আপনারা চলুন, তাহলে আপনাদেরই লাভ হবে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা আপনাদেরকে একটুখানি সিরিয়াস হতে হবে, নিয়মিত ডক্টর চেক আপে তাকে নিয়ে যেতে হবে। মায়ের সাথে অযথা কোনো বিবাদে জড়াবেন না। বৃহস্পতির চতুর্থ ভাবে দৃষ্টি রয়েছে, চতুর্থ ভাব হচ্ছে আমাদের মা, এবং তিনি 12 নম্বর ঘরে মানে দ্বাদশ ভাবে তিনি বসে রয়েছেন। অর্থাৎ মায়ের সাথে একটা দূরত্ব, ঝগড়া, মনোমালিন্য বা মতবিরোধ তৈরি হওয়ার কিন্তু একটা জায়গা তৈরি হচ্ছে। তো এই জায়গাটা মিথুন লগ্নে মানুষদেরকে একটুখানি সাবধান হতে হবে, তাহলে সবকিছু ঠিক থাকবে। তো আমি ওভারঅল মিথুন লগ্নের সাথে কি ঘটতে পারে এই বৃহস্পতি বক্রী হবার ফলে সেই ব্যাপারটা আলোচনা করলাম। এই ব্যাপারগুলো একটুখানি মেনে চলুন, দেখবেন আপনাদের জীবন অনেক বেশি শান্তিপূর্ণ থাকবে, অনেক বেশি ঝামেলা মুক্ত থাকবে। আপনাদের যদি আমার এই তথ্যগুলো ভালো লেগে থাকে,
তাহলে অবশ্যই এই ভিডিওতে লাইক করুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। একদমই নতুন চ্যানেল, আপনাদের অনুপ্রেরণা ছাড়া আমার পক্ষে এক পাও এগোনো সম্ভব না। তো আপনারা আমাকে আরও বেশি করে অনুপ্রেরণা যোগান। এইভাবেই আমার সাথে থাকুন, পাশে থাকুন। আবারও ফিরব পরের লগ্নের ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।